হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনস নিয়ে পড়েছিলাম। সেখানে আমরা দেখছিলাম ইউনিটস গুলো কিভাবে ইভলভ হলো বা পরবর্তীকালে এসআই সিস্টেম কিভাবে আসলো। সমস্ত চ্যাপ্টারগুলো আমরা ক্লিয়ার করেছি। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, তারপরে আবার এই ক্লাসটা জয়েন করতে পারো। তো এখন আজকে আমরা রেস্ট অ্যান্ড মোশনস নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের কি আছে, এই রেস্ট অ্যান্ড মোশন, এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ আমরা যদি কোনো একটা বডি নিই বা বস্তু নিই, তার উপর আমরা কি দেখো, আমাদের ফিজিক্স কিন্তু জেনারেলি আমাদের ফিজিক্সের যখন কথা আসে তখন ফিজিক্স কিন্তু একদম বুঝেই রাখো যে ফিজিক্স মানেই আমাদের কোনো একটা বডি যখন থাকছে তার উপর আমরা কি করছি, ফোর্স অ্যাপ্লাই করছি। যখনই আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তখন ওই বডিটার মধ্যে কি কি মুভমেন্ট হচ্ছে বা সেই বডিটার মধ্যে কি কি চেঞ্জেস আসছে, এগুলোই কিন্তু ফিজিক্সের কাজ। ফিজিক্সের কাজ হচ্ছে দেখা যে যখন আমাদের বডির উপর কোনো বল প্রয়োগ হচ্ছে বা কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তখন সেই বস্তুটার মধ্যে কি কি চেঞ্জেস আসছে। এবার এর যে ইন্টারনাল যে চেঞ্জেস গুলো আসছে, যেমন এটার মধ্যে যে কতটা প্রেসার বাড়লো বা এটার কতটা সাইজে ছোট বড় হলো, সেগুলো কিন্তু আজকের আমাদের টপিকের আলোচ্য বিষয় নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করবার পর এই বস্তুটা কোন দিকে এগিয়ে যাবে বা কিভাবে এটা এখানেই বসে থাকবে কিনা বা এটা এখান থেকে কিভাবে মুভমেন্ট করছে, সেটার উপর আমাদের আলোচ্য বিষয়। তো সবার প্রথমে আমরা যদি কোনো একটা বস্তুর ওপর পি পরিমাণ বল প্রয়োগ করি বা কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ বল প্রয়োগ করলাম, কিন্তু দেখা গেল যে এই বস্তুটার ওপর আমরা বল প্রয়োগ করবার পরও এই বস্তুটা কিন্তু এখানেই রয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনোভাবে কোনো চেঞ্জেস হয়নি, এর কিন্তু কোনো দিকে কোনো মুভমেন্ট হচ্ছে না, না এদিকে কোনো মুভমেন্ট হচ্ছে না, এদিকে কোনো মুভমেন্ট হচ্ছে না, এদিকে কোনো মুভমেন্ট হচ্ছে, কোনো দিকেই কোনো মুভমেন্ট হচ্ছে না। তো যখন আমাদের এই মুভমেন্ট কোনো কিছু হবে না, তখন আমরা বলছি সেই বস্তুটা স্থির। ঠিক আছে, সেই বস্তুটা কি, সেই বস্তুটা কিন্তু স্থির। আচ্ছা, সবার প্রথমে আমি একটা কথা বলি। আচ্ছা, আমার গলার আওয়াজটা হয়তো একটু খারাপ লাগছে, কেননা মাঝে 2-4 দিন ক্লাস আসেনি, তোমরা জানো। তো আমার একটু শরীর খারাপ হয়ে গেছিল, গলাটা হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে। যাই হোক, সবার প্রথমে যে কথাটা আমি বলছিলাম যে এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে কিন্তু কোনো কিছুই স্থির না, সবকিছুই কিন্তু গতিশীল। কেন? কারণ আমরা জানি যে আমাদের যে মূল গ্যালাক্সিটা রয়েছে, এই স্পাইরাল গ্যালাক্সিটা, এ কিন্তু স্থির না, এ কিন্তু রিভলভ করছে। তাই আলটিমেট কিন্তু পৃথিবীতে বা এই মহাবিশ্বে কোনো কিছু স্থির না। কিন্তু স্থির আমরা কখন বলবো? কেননা আমরা যে এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তির সাপেক্ষে আমরা কি দেখছি, যে এই বস্তুটা স্থির। তো সেই হিসেবে আমরা বলবো কোনো বস্তু স্থির নাকি সচল, সেটা কোনো একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করছে বা কোনো একটা অবজারভারের উপর ডিপেন্ড করছে যে তার সাপেক্ষে সেটা স্থির কি স্থির না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করি আমরা অনেক সময় বাসে বা ট্রেনে যখন ট্রাভেল করি, দুটো ট্রেন যখন পাশাপাশি সমান গতিতে যায়, তখন আমরা কি দেখি, এখানে যে ব্যক্তি বসে রয়েছেন আর এখানে যিনি ব্যক্তি বসে রয়েছেন, তাদের দুজন কিন্তু দুজনের সাপেক্ষে স্থির হলেও ট্রেনটা কিন্তু গতিশীল। ঠিক আছে, অর্থাৎ এই পৃথিবীতে আমরা যা কিছু স্থির বা গতিশীল নিয়ে আলোচনা করব, সবার প্রথমেই আমি বলে দিই সেগুলো কিন্তু কোনো না কোনো কিছুর সাপেক্ষে স্থির। অর্থাৎ যদি আমি বলি যে এই বডিটা এটা স্থির, কিসের সাপেক্ষে? এই ভূমিটার সাপেক্ষে স্থির। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ হোক বা নাই হোক, সেটা যদি কোনো একটা কিছুর সাপেক্ষে স্থির থাকে বা সে তার জায়গা পরিবর্তন না করে, তখন আমরা তাকে বলবো স্থির বস্তু। আর তার সেই অবস্থাটাকে বলবো স্থিতি অবস্থা। তাকে কি বলবো? স্থিতি অবস্থা বলবো। ঠিক আছে, এই অবস্থাটাকে আমরা কি বলছি? স্থিতি অবস্থা। অর্থাৎ আমরা কোনো বস্তুর স্থির যেটা দেখছি সেটা কোনো একটা কিছুর সাপেক্ষে দেখছি। এবার আমরা দেখলাম এর উপর আমরা কি করছি, বলটাকে আমরা বাড়িয়ে দিলাম, পি এর সাথে আমরা আরো কিউ ফোর্স অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এই বলটাকে আমরা আরো কিছুটা বাড়িয়ে দিলাম। যখন বলটাকে আমরা বাড়িয়ে দিলাম, তখন কি দেখছি, তখন এই বস্তুটা একটা জায়গা থেকে আর একটা দিকে মুভ করা শুরু হয়েছে বা সামনের দিকে এগোতে শুরু করেছে। তখন কিন্তু আমরা বলবো যে এখানের সাপেক্ষে, এই ভূমির সাপেক্ষে বা এই ব্যক্তির সাপেক্ষে আমাদের কি হচ্ছে, এই বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি, এই বস্তুটাকে আমরা কি বলছি? গতিশীল বস্তু। এটাকে কি বলছি? গতিশীল বস্তু। ঠিক আছে, এই বস্তুটাকে আমরা বলছি গতিশীল বস্তু, আর এই বস্তুর এই অবস্থাটাকে বলছি আমরা গতি। ঠিক আছে, আমি ফিজিক্সের নর্মাল বেসিকটুকু আমি তোমাদেরকে সবার প্রথমে বললাম। এরপর আমরা আসবো যে এই বস্তুটা
যে গতিশীল অবস্থায় আছে বা মোশনে আছে, গতিতে আছে, সেটা যখন থাকবে তখন সেই বস্তুর কিছু প্যারামিটার গুলোকে আমাদেরকে দেখতে হবে, বা সেই বস্তুর সেই কিছু প্যারামিটার গুলোকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবার আমরা আসবো সেই টপিকটার ওপর। তো সবার প্রথমে আমরা বোর্ডটা একটু ক্লিন করে নিই। তো এবার আমরা কি করছি, দেখছি যে কোনো একটা বস্তুর ওপর যখন আমরা বল প্রয়োগ করলাম, তো তখন বল প্রয়োগ করবার পর বস্তুটার মধ্যে একটা গতিশীল মনোভাব আসলো, বা সেটার মধ্যে মনোভাব না, মানে তার মধ্যে একটা গতি আসলো, বা তার সে বস্তুটা গতির মধ্যে আসলো, গতিশীল হলো। তো একটা গতিশীল বস্তু কত রকমের গতি হতে পারে? গতিশীল বস্তুর কিন্তু তিন ধরনের গতি হতে পারে। একটাকে আমরা বলছি চলন গতি। চলন গতি, চলন গতি কিরকম? আমি মনে করলাম একটা বস্তু এখানে ছিল, সে সামনের দিকে এগোতে শুরু করলো, ঠিক আছে? তাহলে একটা জায়গা থেকে সিম্পলি সে কি করছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাধারণ একটা চলন গতি। এবার এই চলন গতি ছাড়াও আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আবর্তন গতি। আরো কি দেখতে পাই? আবর্তন গতি। আবর্তন গতি কত রকমের হতে পারে সেটা আমরা পরে আসি। আবর্তন গতিটা কি সেটা আগে বলে নিই। আবর্তন গতি, মনে করলাম এই যে আমাদের একটা সোলার সিস্টেমে সূর্য আছে, সূর্যের চারিদিকে আমাদের এই পৃথিবী এইভাবে বৃত্তাকার পথে, যদিও উপবৃত্তাকার পথে ঘোরে, তো আমি মনে করলাম যে এটা এর চারিদিকে রোটেট করছে, ঘুরছে। তো পৃথিবী যখন সূর্যের চারিদিকে এইভাবে ঘুরছে, এই যে গতি, এটাও তো একটা গতি। তো এই গতিটাকে আমরা বলছি আবর্তন গতি, ঠিক আছে? এইটাকে আমরা কি বলছি? আবর্তন গতি বলছি। আচ্ছা, এই চলন গতি, আবর্তন গতি ছাড়াও আরো একটা গতি রয়েছে, সেটাকে আমরা বলি মিশ্র গতি। সেটাকে আমরা কি বলছি? মিশ্র গতি। মিশ্র গতিটা কি? অর্থাৎ এমন একটা গতি, আমি প্রত্যেকটার এক্সাম্পল দেবো এবং প্রত্যেকটা আরো ভালো করে বুঝিয়ে বলবো। সবার প্রথমে আমি ডিসকাস করে নিচ্ছি ব্যাপারগুলো। তো মিশ্র গতিটা এমন কি? এমন একটা গতি যেটার মধ্যে আমাদের চলন গতিও দেখতে পাবো, আবর্তন গতিও দেখতে পাবো, এবং তোমরা সবাই সেটা খুব ব্যবহার করো। যেমন আমি মনে করলাম আমাদের কাছে একটা কি আছে, সাইকেল। তো এটা একটা সাইকেল, ঠিক আছে? এখানে আমরা প্যাডেল করার সাথে সাথে সাইকেলটা তো সামনের দিকে আসেই, সাথে সাথে এর চাকাগুলোর কি হচ্ছে, রোটেশনাল মোশন আসছে বা আবর্তন আসছে, যে কারণে এই ধরনের গতিগুলোকে আমরা বলছি মিশ্র গতি। অর্থাৎ এই গতিকে আমরা ক ভাগে ভাগ করলাম? গতিকে আমরা ভাগ করলাম তিনটে ভাগে। সবার প্রথমে আসছে কি, চলন গতি, অর্থাৎ কোনো একটা বস্তু একটা জায়গা থেকে সামনের দিকে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি চলন গতি। আবর্তন গতি কি? কোনো একটা বস্তুর সাপেক্ষে সে রোটেট করছে, একটা জায়গায় ঘুরছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে দেখছি আবর্তন গতি। আর মিশ্র গতি কি? যেটার মধ্যে চলন গতি এবং আবর্তন গতি দুটোই দেখতে পাওয়া যায়, সেই ধরনের গতিকে আমরা বলছি মিশ্র গতি। এবার আমরা আসি ক্লাসিফিকেশনে বা এর শ্রেণী বিভাগ, কিভাবে আমরা এগুলোকে ভাগ করতে পারি। সবার প্রথমে আমরা আসছি চলন গতিতে। সবার প্রথমে সবার প্রথমে আমাদের আসছে চলন গতি। এই চলন গতিকে আমরা আবার দু ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটাকে বলছি সরল চলন গতি, আরেকটাকে বলছি বক্র চলন গতি। একটাকে আমরা বলছি সরল চলন, আরেকটাকে আমরা বলছি বক্র চলন গতি, ঠিক আছে? তো সরল চলন গতি কখন কাকে বলবো, আর বক্র চলন গতি কাকে বলবো? তো মনে করলাম এই যে আমি একটা বডি এঁকেছিলাম বা বস্তু ড্র করেছিলাম, তার তিনটে পয়েন্ট আমি ধরে নিলাম, এ, বি, সি। সেই বস্তুটা এখান থেকে এইখান পর্যন্ত আসলো, এটাও তাহলে আমি পয়েন্ট করে দিলাম A1, B1, C1। যেহেতু জায়গাটা পরিবর্তন হয়েছে, বস্তুটা একই আছে, অর্থাৎ এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, আর তার বস্তুটার এই কণাগুলো এখান থেকে এখান পর্যন্ত মুভ করলো, অর্থাৎ পুরো বস্তুটাই তো মুভ করছে, তার ভেতরের সমস্ত কিছু মুভ করছে। এবার যদি আমাদের দেখা যায় যে এগুলো সব এইভাবে স্ট্রেট লাইনে আমাদের এগোচ্ছে, প্রত্যেকটাই আমাদের স্ট্রেট লাইনে এগোচ্ছে, প্রত্যেকটা পার্টিকেল বা প্রত্যেকটা কণাই আমাদের স্ট্রেট লাইনে এইভাবে এগোচ্ছে,
তখন আমরা তাকে বলবো সরল চলন গতি। ঠিক আছে। এছাড়াও আমাদের যদি এই জিনিসটা এইভাবে না হয়ে আমরা দেখতাম যে এই বস্তুটা সোজাসুজি ওইভাবে না গিয়ে এইভাবে কিছু গেছে, এইভাবে কিছু গেছে, বস্তুর পার্টিকেল গুলো তো একই পজিশনে থাকবে, কিন্তু বস্তুটা প্রথমে নিচের দিকে এসছে, তারপর ধীরে ধীরে আবার উপরের দিকে গেছে। এই ধরনের যে চলন গতি, এই ধরনের চলন গতিকে আমরা বলছি বক্র চলন গতি। কারো বুঝতে কোনো অসুবিধা হলো? তো সরল চলন গতি আর বক্র চলন গতির বুঝবার কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলন গতি নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এবার আমরা আসছি আবর্তন গতি। সবার প্রথমে আমি বলে দিই আবর্তন গতিটা কি। আবর্তন গতি যেটা আমি একটু আগেও বললাম, যে কোনো একটা বস্তু এইভাবে রোটেট করছে, বা আমরা অনেক সময় কি করি, এই হাতে এইভাবে করে কোনো কিছু ঘোরাই। ঠিক আছে। আমরা হাতের আঙুলে যদি আরো একটা সুতো একটা ঢিল বেঁধে নিই, এভাবে হাতের আঙুল এখানে আমরা কি করছি, একটা ঢিল বেঁধে নিচ্ছি, তারপর তাকে ঘোরাচ্ছি, তো সে কিন্তু এইভাবে ঘুরতে থাকবে। এটাও কিন্তু একটা আবর্তন গতির উদাহরণ। ঠিক আছে। এবার আমরা দেখছি এই আবর্তন গতিকে আমরা আবার কত ভাগে ভাগ করতে পারছি। এবার এই আবর্তন গতিকে আমরা আবার দুভাগে ভাগ করছি। একটাকে বলছি বৃত্তীয় গতি, বৃত্তীয় বৃত্তীয় গতি, আরেকটাকে আমরা বলছি ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। তাহলে বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি। এবার তোমরা বলবে যে এটা আবার কিরকম কি হলো। দেখো এটা একই জিনিস, জাস্ট জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি দুটো ডায়াগ্রাম করছি, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আমরা সবার প্রথমে ওই পৃথিবীটা আবার ড্র করলাম। এখানে সূর্য আছে, পৃথিবী। ঠিক আছে। পৃথিবী সূর্যের আকর্ষণের জন্য এইভাবে ঘুরছে, রোটেশনাল মোশন। আরেকটা জিনিস আমি ড্র করছি, মনে করলাম তোমরা ছোটবেলায় সবাই এটা হয়তো খেলেছো, এটাকে আমরা বলতাম লাট্টু বা লাটিম। ঠিক আছে। এবার কি হচ্ছে, এটা কি করছে, ভূমির ওপর ঘুরছে। ঠিক আছে। নিজের অক্ষের ওপর ঘুরছে। কিসের ওপর? নিজের অক্ষের ওপর, নিজের অক্ষ বা অক্ষদণ্ডের ওপর এইভাবে ঘুরছে। তাহলে দুটো ঘোরার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা, পৃথিবী সূর্যের চারিদিকে এইভাবে ঘুরছে, আবার পৃথিবীও কিন্তু নিজের অক্ষের ওপর চারিদিকে ঘুরছে, যে কারণে কিন্তু দিন রাত্রি হয়। তো সেই যে কারণটা, এই যে এখানেই এই ডায়াগ্রামটার মধ্যেই আমরা যদি দেখি, একটা হচ্ছে লাট্টু আর একটা যদি পৃথিবী নিজে যে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, যে জন্য সূর্য মনে হয় যে পূর্ব দিক থেকে উঠছে, এই যে কারণটা, একটা হচ্ছে পৃথিবীর নিজের সূর্যের চারিদিকে ঘোরা। দেখো পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আছে, কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে। পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘোরে, জিজ্ঞেস করা হয় এটা কোন ধরনের গতি, অপশন যদি বৃত্তীয় গতি ঘূর্ণন গতি দুটোই থাকে, তাহলে অ্যান্সার কি হবে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, বৃত্তীয় গতি, সোজাসুজি টিক করবে, অ্যান্সার চলে আসবে। আর যদি বলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে লাট্টুর মতো, তখন কি হবে? ঘূর্ণন গতি। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ডাইরেক্টলি আসে। আমরা যখন কোশ্চেন্স করব তখন আমরা দেখব কোশ্চেন্স গুলো কিভাবে আসছে এবং কোশ্চেন্স গুলো কিভাবে আমাদের পরীক্ষাতে আমরা দেখতে পাই। তো যাই হোক, গতি নিয়ে আমরা চলন গতি দেখলাম, আবর্তন গতি দেখলাম। এবার মিশ্র গতি, মিশ্র গতি নিয়ে আমি আগেই বলেছি, তবে মিশ্র গতির কোনো ক্লাসিফিকেশন সেভাবে নেই। তো মিশ্র গতি আমরা যেটা বললাম, যে এমন একটা গতি যেখানে কোনো একটা বস্তুর কি হচ্ছে, চলন গতিও হচ্ছে আর আবর্তন গতিও হচ্ছে। তো এইটা যখন হচ্ছে, দেখো এখানে আবর্তন কি হচ্ছে, এটাও একটা স্পিনিং মোশন বা ঘূর্ণন গতি হচ্ছে, যে এখানে সাইকেলের যে চাকাটা একটা অক্ষের চারিদিকে কিন্তু পাক খাচ্ছে, প্যাডেলটাও অক্ষের চারিদিকে পাক খাচ্ছে। তো সেটার জন্য আমরা দেখছি দুই ধরনের গতি আমাদের এর মধ্যে থাকছে, সেই জন্য আমরা এই গতিটাকে বলছি মিশ্র গতি। এখনো পর্যন্ত গতির এই ক্লাসিফিকেশন বা এই যে শ্রেণী বিভাগ, এটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকলো, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি সেটা পরের ক্লাসে তোমাদের ক্লিয়ার করিয়ে দেবো। তো যাই হোক, কারো কোনো সমস্যা যদি থাকে অবশ্যই জানাবে। এরপর আমরা বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, করবার পরে আবার আমরা নেক্সট টপিকের দিকে আসছি। এরপর এরপর আমরা কিছু টার্মের দিকে নজর রাখবো, অর্থাৎ এমন কিছু টার্মস যেগুলো আমাদের এই গতির সঙ্গে সম্পর্কিত এবং সেগুলো কিভাবে আমাদের কাজে লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে
সরি সরি। তো সবার প্রথমে আমরা কি দেখছি, এমন একটা যে কোনো একটা বস্তু, ঠিক আছে, আমরা দেখলাম কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা, তো এই বস্তুটার উপর আমাদের বল প্রয়োগ হওয়ার ফলে এই বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে যাচ্ছে। আমাদের যেহেতু মোশন চ্যাপ্টার, তো বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে যাবেই। এবার যখন যাচ্ছে সেই মুহূর্তে সেই বস্তুটা কিভাবে যাচ্ছে, কিরকম ভাবে যাচ্ছে, সেটার উপর ক্লাসিফিকেশন আমরা দেখলাম যে গতিগুলোকে কত ভাগে ভাগ করে। এবার আমরা দেখব যে এই বস্তুটা যখন যাচ্ছে তখন আমরা কয়েকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বস্তুটা কিভাবে যাচ্ছে। এবার বস্তুটা কিভাবে যাচ্ছে, সবার প্রথমে আমরা দেখছি কোনো একটা বস্তু আমাদের কি হলো, এই একটা বস্তু এখানে ছিল, ঠিক আছে। এখন এই বস্তুটা এইভাবে এলো এখানে, তারপর এই বস্তুটা এখানে আসলো, আসতেই পারে, বিভিন্নভাবে বল প্রয়োগ করা হয়েছে সেই জন্য বস্তুটার মুভমেন্ট বিভিন্ন দিকে হচ্ছে। তো যাই হোক, এবার আমাদের বস্তু, যদিও এখানে আমাদের ডায়াগ্রামে তাদের শেপ চেঞ্জ হয়ে গেছে, এখানে শেপটা কিন্তু অপরিবর্তিতই থাকে, ঠিক আছে। আমাদের শেপ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, শেপ নিয়ে যখন যা কিছু হবে, স্ট্রেস স্ট্রেন যেগুলো পীড়ন বিকৃতি, সেগুলো আলাদা একটা চ্যাপ্টার, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো। তো যাই হোক, এবার আমাদেরকে দেখতে হবে এই বস্তুটা এখান থেকে এখানে আসলো, তারপর আবার এখানে গেল। মনে করলাম প্রথমে এখানে 5 মিটার, এখান থেকে এটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেল আমাদের 5 মিটার, তারপর আবার পয়েন্ট বি থেকে পয়েন্ট সির দিকে গেল 5 মিটার বা 4 মিটার ধরে নিলাম, ঠিক আছে, 4 মিটার। তাহলে প্রথমে 5 মিটার এসেছিল, তারপরে 4 মিটার গেছে। এখন আমাদের কথা হচ্ছে, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বস্তুটা ঠিক কতটা দূরত্ব অতিক্রম করেছে, এবার এখানে আমাদের আসে দুটো ধরনের প্রশ্ন, এক দুটো ধরনের আমাদের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে। সবার প্রথমে মাথার মধ্যে এটা আসতে পারে যে বস্তুটা তো আমাদের প্রথমে 5 মিটার গেছে, তারপর 4 মিটার গেছে, মোট কতটা গেছে, মোট যে কেউ বলবে 9 মিটার, ঠিক আছে। কিন্তু যে ব্যক্তি এখানে দাঁড়িয়েছিল, যে অবজারভার এখানে দাঁড়িয়েছিল, সে এটাও তো বলতে পারে যে না, ও তো এখানে ছিল, আমি এখান থেকে হেঁটে 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 এখানকে আসলাম, তাহলে এখন এই বস্তুটা এখান থেকে এইটা যে এসছে, এটা 6 মিটার মাত্র, ঠিক আছে, এটা মাত্র 6 মিটার, কেননা ও এখান থেকে ফিতে দিয়ে মাপ করে নিয়েছে, বা সে কোনো একটা ভাবে লেজার গান দিয়ে কোনো কিছু দিয়ে মেজারমেন্ট করে নিয়েছে, বলছে না এটা তো আমি 6 মিটার এসছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাগুলোর আমাদের সমাধান আসবে কিভাবে, তো এই জন্য আমাদের ফিজিক্সে বেশ কিছু টার্ম আছে। সবার প্রথমে আসছি ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলছি সরণ, অর্থাৎ বস্তুটা কতটা ডিসপ্লেস হয়েছে, বস্তুটার মধ্যে কতটা, বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, তো সরণ কত হয়েছে, সরণ হচ্ছে এখান থেকে এর সরল রৈখিক দূরত্ব, সরল রেখা বরাবর যে দূরত্ব, কি বললাম, টার্মটা মনে রাখতে হবে, সরল রৈখিক দূরত্ব। সরল রেখা বরাবর যে দূরত্ব বা স্ট্রেট লাইনে যে দূরত্বটা অতিক্রম করেছে, সেটাকে আমরা বলছি সরণ। আর এই সরণ যেহেতু একটা নির্দিষ্ট ডাইরেকশনেই হবে, বল যেদিকেই প্রয়োগ করা হোক না কেন, বস্তুটার প্রাথমিক পজিশন থেকে অন্তিম পজিশনের মধ্যে একটা ডাইরেকশন থাকবেই, সেটা যে কোনো দিকে হতে পারে ডাইরেকশন। তো ডাইরেকশন যখন থাকবে, তার মানে আমরা সবার প্রথমে আগের দিন আমরা কি শিখেছিলাম ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে, যে কোনো বস্তুর যখন আমরা কি করছি, কোনো রাশির মধ্যে আমরা কি দেখছি, যে যদি মান এবং অভিমুখ দুটোই থাকে, তখন আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। তো এটা কিন্তু একটা ভেক্টর। তাহলে সবার প্রথমে সরণ, সরণ কি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। আর সরণ কি হয়, সরল রৈখিক দূরত্ব হয়, ঠিক আছে। এবার আরো একজন আসলো, সে বলল যে না, আমি তো এই বস্তুটার সাথে সাথে হাঁটছিলাম, ঠিক আছে, আমি দেখেছি এটা এখান থেকে এখান পর্যন্ত এসছে 5 মিটার, এখান থেকে এটা এসছে
4 মিটার। উনি হয়তো কিছু ভুল করছেন, না উনিও ঠিক করছেন, ইনিও ঠিক করছেন, ওই জন্য এটার নাম দেওয়া হয়েছে ডিসপ্লেসমেন্ট। আর এটাকে আমরা কি বলছি, এই যে ব্যক্তি যিনি এর সাথে সাথে চলছিল, উনি এখানেও এসছেন, তারপরে এখানে এসছেন, আর ওই ব্যক্তি কি প্রথম অবস্থান থেকে ডাইরেক্ট দ্বিতীয় অবস্থানে গেছে। তো যে কারণে এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে এখান থেকে আমরা 9 মিটার পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? কারোর কোনো অসুবিধা থাকছে? তো অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বস্তুটা এখান থেকে প্রথমে এখান পর্যন্ত আসলো 5 মিটার, তারপর এখান থেকে এটা ঠিক আছে 4 মিটার। মোট অতিক্রান্ত দূরত্ব, মোট পথ কতটা ট্রাভেল করেছে, তাহলে 5 মিটার 4 মিটার, মোট 9 মিটার পথ এখান থেকে অতিক্রম করে নিয়েছে। ঠিক আছে, তাহলে বস্তুটার কিন্তু ট্রাভেল করেছিল, সেটার আমরা দুটো জিনিস দেখতে পেলাম। এবার আমাদেরকে যদি বলা হয় যে এই যে বস্তুটা এখান থেকে এর যেতে সময় লেগেছিল, আমরা দেখছি যে এখান থেকে এটার যেতে সময় লেগেছিল 3 সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে এটা আসতে সময় লেগেছিল 3 সেকেন্ড, আবার এখান থেকে এটা যেতে সময় লেগেছে 2 সেকেন্ড। বোঝা গেল? এবার আমাদের কথা হচ্ছে এই যে 3 সেকেন্ড আর 2 সেকেন্ড, তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সময় এতটা লেগেছে, মোট সময় কত, 3 2 5 সেকেন্ড সমান 5 সেকেন্ড। তাহলে এর 9 মিটার যেতে 5 সেকেন্ড সময় লেগেছে। যদি জিজ্ঞেস করা হয় এর হারটা কত, একক সময়ে কতটা দূরত্ব ও অতিক্রম করলো, যদি জিজ্ঞেস করা হয় যে একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা কি দেখব, গেছিল 9 মিটার কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে একক সেকেন্ডে কতটা অতিক্রম করেছে, 9/5। ঠিক আছে, ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই যে একক সময়ে এই দূরত্বটা অতিক্রম করেছে 1 সেকেন্ডে 9/5, এই যে দূরত্বটা, যদি এটা ফ্র্যাকশন এটাকে করা যায়, এটাকে মিশ্র ভগ্নাংশে ভাগ করা যায়, তো আমরা এখন এই অবস্থাতেই রাখলাম। তো এই যে 9/5, এই যে এটা আসলো, এই যে টার্ম, এই টার্মটাকে আমরা কি বলছি, একটা নাম দিচ্ছি, এই টার্মটা হচ্ছে দ্রুতি। এই টার্মটাকে আমরা কি বলছি, এই টার্মটাকে আমরা বলছি দ্রুতি। তাহলে দ্রুতিটা আর কিছুই নয়, দ্রুতিটা কি হলো, কোনো একটা বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করেছে, প্রথমে 5 মিটার তারপরে 4 মিটার। মোট অতিক্রান্ত পথ কতটা, মোট অতিক্রান্ত পথ 5 মিটার এবং 4 মিটার মানে 9 মিটার। আর মোট সময় কতটা লেগেছে, 3 সেকেন্ড 2 সেকেন্ড, মোট 5 সেকেন্ড। অর্থাৎ একক সময়ে যে দ্রুতি আমরা যেটাকে বলছি, দ্রুতিটা তাহলে কত, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে আমাদের দ্রুতি। কারো কোনো বুঝতে অসুবিধা হলো? আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুবই ইন্টারেস্টিং, ফিজিক্স হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো যাই হোক, এরপর আমি আসছি, তাহলে এটাতে আমরা গেলাম দ্রুতি। এইবার এই ব্যক্তির হিসেবে তো ইনি সবকিছু পেয়ে গেছেন এই বস্তুটার, কিন্তু এই ব্যক্তির সাপেক্ষে এখনো কিন্তু সবকিছু পাওয়া সম্ভব হয়নি। কেননা এই ব্যক্তি বলছেন আচ্ছা এদিক থেকে গেছে, দুবার গেছে, ইনি সঙ্গে সঙ্গে গেছেন তাই তোমরা হিসেব করে বললে, আর আমি এখানতে প্রাথমিক সময়ে ছিলাম, অন্তিম সময়ে ছিলাম, আমার কোনো ভ্যালু নেই, অবশ্যই আছে। তাহলে আমরা কি দেখছি যে এখানে আমরা কি পেলাম, সরণ, মোট সরণ কতটা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট সরণ হয়েছে, মোট সরণ, মোট সরণ আর সরণ একই কথা, কেননা এখানে তো একটাই সরণ হয়েছে না, তো সরণ হচ্ছে 6 মিটার। আর সময় কত লেগেছে, সময় তো ওইটাই লেগেছে এখান থেকে ওইখান পর্যন্ত যাওয়ার জন্য, 5 সেকেন্ড। সময়, মোট সময় 5 সেকেন্ড। তাহলে আমাকে বলুন যে একক সময়ে মানে 1 সেকেন্ডে এটা কতটা পথ ট্রাভেল করেছে, তো 1 সেকেন্ডে এটা ট্রাভেল করেছে 6/5। কি ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ড,
মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরও আমরা একক সময়ে কতটা পথ অতিক্রম করে সেটা জানতে পেরেছি। তাহলে এটারও কিছু একটা নাম দিতে হবে। আগেরটার ক্ষেত্রে আমরা নাম দিয়েছিলাম অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা কি আমরা একক সময়ে কতটা পথ অতিক্রম করছে সেটাকে আমরা বলছি দ্রুতি। তাহলে একক সময়ে যতটা সরণ হচ্ছে সেটার তো একটা কিছু নাম দিতে হবে। তো সেটার নাম আমরা কি দিই বলো, তোমরা কমেন্ট করে বলো, সেটাকে আমরা কি বলি? মোট সরণ বাই মোট সময়, এটাকে আমরা কি বলে ডাকি? তাড়াতাড়ি কমেন্ট করো। হলো তো? হ্যাঁ, যাই হোক, তো এটাকে আমরা কি বলি তাহলে? এটাকে আমরা বলি ভেলোসিটি বা বেগ। ভেলোসিটি বা বেগ বা গতিবেগ। ঠিক আছে, মোট সরণ বাই মোট সময়, এটাকে আমরা বলি বেগ বা ভেলোসিটি। এবার একটা কথা বলি, সরণ নিজে ছিল একটা কি ভেক্টর রাশি। সরণ নিজে কি ছিল? একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে যখন আবার আমরা সময় দিয়ে ভাগ করব, তাহলে আমাদের সেটাও কি হবে? সেটাও হবে একটা ভেক্টর রাশি। অর্থাৎ ভেলোসিটি বা বেগ এটাও কিন্তু একটা ভেক্টর রাশি। এটা বুঝতে এখনো পর্যন্ত কার কার কোন সমস্যা হয়েছে? দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আবার অনেক সময় এখান থেকে গড় বের করতে দেওয়া হয়, সেগুলোতেও আমরা আসবো। গড় বেগ কি, গড় দ্রুতি কি, কোনটা কিভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে, সেগুলো সব আসবে। আর খুবই সিম্পল এগুলো, এরকম নয় যে এগুলোর মধ্যে কোনো রকেট সায়েন্স আছে। এগুলো জাস্ট একটু মাথার মধ্যে রাখতে পারলে আশা করছি না কারো কোনো সমস্যা হবে। তো এখানে আমরা যেটা করলাম, এখান পর্যন্ত বোঝা গেল সরণ, দ্রুতি, বেগ, তিনটে জিনিস বোঝা গেল। ঠিক আছে, এরপর আমরা বোর্ডটা ক্লিয়ার করে আবার আসছি নেক্সট একটা টপিক নিয়ে। এরপর আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি। টপিকটা হচ্ছে আরো একটা বস্তু বা সেম ওই বস্তুটাই। ওই বস্তুটার মধ্যে আমরা কি করলাম? বস্তুটার মধ্যে বল প্রয়োগ করা হয়েছে, যেন বস্তুটা গতিশীল হয়ে গেছে। এবার বস্তুটার মধ্যে যে গতিটা চলছে, এবার সেই গতিটাতে আমরা কি দেখলাম? বেগ আছে আর দ্রুতি আছে। তো বেগটাতে কি আমরা সরণটা দেখব, ইউনিট ডিসপ্লেসমেন্ট, সরল রৈখিক দূরত্বটা। এবার এই সরল রৈখিক দূরত্বটা যদি কতটা হারে আমাদের বাড়ছে, অর্থাৎ আমরা যদি দেখি এই যে বস্তুটা, এই বস্তুটার আমরা বেগ কি জানি? বেগ, বেগ সমান কি? সরণ বাই সময়। এক্ষুনি বোঝালাম কিভাবে আসলো। বেগ হচ্ছে সরণ বাই সময়। এবার আমাদের এই সরণ বাই সময় আমাদের কি হচ্ছে? কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা এদিকে মুভ করছে, কিন্তু তার গতিবেগ ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ এই যে বলটা আরো বেশি পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে, যত বেশি সময় যাচ্ছে তার উপর তত বেশি বেশি আরো বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই বস্তুটার গতিবেগ আরো বাড়তে থাকবে, অর্থাৎ অতিক্রান্ত যে সরণটা, সেই সরণটা আরো বাড়তে থাকবে যত সময় পার হতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে বেগটা ছিল, এই বেগটা আরো বাড়ছে যত সময় বাড়ছে। মনে করলাম এখানে তিনটে সময় নেওয়া আছে, প্রথমে 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর কি হচ্ছে, আর 3 সেকেন্ড পর কি হচ্ছে, আমরা সবগুলো লক্ষ্য করব। সবার প্রথমে আমরা দেখছি কোনো একটা বস্তু, এই যে বস্তুটা, এর উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে, এখানে এর বেগ কত ছিল? এখানে এর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এখানে আস্তে আস্তে এটা হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড। এখানে আস্তে আস্তে এটা হয়ে গেছে 12 মিটার পার সেকেন্ড। এখানে আস্তে আস্তে 13 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের কিন্তু 1 মিটার 1 মিটার করে করে ধীরে ধীরে বাড়ছে। প্রত্যেক সেকেন্ডে আমাদের আরো 1 মিটার করে করে আমাদের বাড়ছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? যে বস্তুটার বেগটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, বাড়ছে। তো যখন কোনো বস্তুর ওপর, মানে আমরা মনে করছি যে তুমি সাইকেল নিয়ে যাচ্ছিলে, ঠিক আছে, তুমি সাইকেল নিয়ে রাস্তাতে যাচ্ছিলে, হঠাৎ করে তোমার মনে পড়লো যে আমার স্কুলের তো বা আমার ক্লাসের টাইমটা
শেষ হয়ে আসছে, মানে আমাদের ক্লাসের টাইম শুরু হতে চলেছে, আমাদের কারো তাড়াতাড়ি যেতে হবে, তো আমরা আরো বেশি করে করে প্যাডেল করলাম। তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সাইকেলের গতিটা আরো একক সময়ে বাড়ছে। অর্থাৎ যখন আমাদের কোনো কিছুর গতিবেগটা প্রত্যেক সেকেন্ডে বা একক সময়ে, ঠিক আছে, সময় একক সময়ে যখন গতিবেগটা বৃদ্ধি পাবে, তখন আমরা সেটাকে বলছি ত্বরণ। সেটাকে নাম কি দিই? ত্বরণ। সেটার নাম হচ্ছে আমরা বলি ত্বরণ, বা ইংরেজিতে বলা হয় অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এই অ্যাক্সিলারেশন থেকেই গাড়ির অ্যাক্সিলারেটর বা বাইকের অ্যাক্সিলারেটর এই নামটা এসছে, কারণ ওটাই চাপার পরে কিন্তু আমাদের ত্বরণটা বাড়তে থাকে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তাহলে ত্বরণ বাড়ছে বা এই যে গতিবেগটা সময় সময় বাড়ছে। তাহলে এটার ইউনিট আমাদের কি হবে? গতিবেগের কি ছিল? গতিবেগ হচ্ছে সরণ বাই সময়, আবার তাকে আমরা সময় দিয়ে ভাগ করছি, তার মানে দুটো সময়, এই সময়টা এখানে চলে আসবে, তাহলে সরণ বাই সময় গুণিত সময়, তার মানে সময়ের স্কোয়ার হয়ে যাচ্ছে, দুবার সময় মানে সময়ের স্কোয়ার, অর্থাৎ এর ইউনিটটা হবে এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এটা কি? এটা একটা ভেক্টর রাশি, কেননা সরণ বলছি, সরণ নিজে একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশিকে বারবার সময় দিয়ে ভাগ করছি, তার মানে এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, আমাদের সাইকেল তো অতিরিক্ত গতিতে চলতে শুরু করেছিল, ঠিক আছে, সাইকেলটা চলছে, সাইকেলটা তো এগিয়ে যাচ্ছে, এবার আমাদেরকে সাইকেলটাকে থামাতে হবে। সাইকেলটাকে যখন থামাতে হবে তখন আমরা কি করি, বা গাড়িকে যখন থামাতে হয় তখন আমরা কি করি? ব্রেক কষি। তো যখনই আমরা ব্রেকটা করব তখন কি হবে? এই গাড়িটা কিন্তু ধীরে 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 বা সাইকেলটা ধীরে ধীরে স্লো হবে এবং একটা সময় পরে গিয়ে এটা থেমে যাবে। অর্থাৎ আমাদের এই ত্বরণটা কিন্তু ধীরে ধীরে কমানো হচ্ছে, বা এই যে সরণ বাই সময়, এই বেগটাকে আমরা একক সময়ে কমাচ্ছি, হ্রাস করাচ্ছি। এই যে জিনিসটাকে, এই টার্মটাকে আমরা কি বলি? এই টার্মটাকে আমরা বলি মন্দন। এই টার্মটাকে আমরা কি বলি? মন্দন। এই জন্য যেহেতু এটা ত্বরণের ঠিক উল্টো, কেননা ত্বরণের সময় গতিবেগ বাড়ছিল আর মন্দনের সময় গতিবেগ কমছে, সেই জন্য এটাকে অনেক সময় নেগেটিভ অ্যাক্সিলারেশনও বলা হয় বা ঋণাত্মক ত্বরণ বলা হয়। অনেক সময় এটাকে কি বলা হয়? ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সিলারেশনও বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ত্বরণ আর মন্দন এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কিন্তু একই জিনিস, শুধুমাত্র কি হচ্ছে? এটা বাড়ছে, এটা কমছে, সেজন্য এটাকে পজিটিভ অ্যাক্সিলারেশন বলা হয় আর ওটাকে নেগেটিভ অ্যাক্সিলারেশন বলা হয়। কারোর বুঝতে কোনো অসুবিধা হলো? তাহলে ত্বরণ আর মন্দন দুটোই একই জিনিস, ইউনিট সেম, সবকিছুই সেম। এবার আমি একটা কথা বলি, আমরা একটা টার্ম শুনেছি, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, যেটাকে ছোট হাতের জি দিয়ে ডিনোট করা হয়। অভিকর্ষজ ত্বরণ কি? পৃথিবী, আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবী প্রতিটা বস্তুকে তার নিজের দিকে টেনে রাখে, যেটা আমরা দেখেছিলাম স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন, একটা সেই আপেল পড়ার গল্প ছিল, যাই হোক গল্পতে আমি আসছি না। তো সেই আপেল পড়ার গল্প থেকে উনি বলেন যে পৃথিবীতে সবকিছুই একজন আরেকজনের দিকে টানে, আর সেই টানার যে মাপটা সেটাকে আমরা জি দিয়ে ডোনেট করি, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ ত্বরণ, যেটার মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো তো এই যে জিনিসটা কই গেল, এই যে জিনিসটা একই নয় কি? এই ত্বরণ আর এই ত্বরণ দুটোই কিন্তু সমান। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে এই দিকে উপরের দিকে ছুঁড়ে দিই, এটা ভূমি, ভূমি থেকে উপরের দিকে ছুঁড়ে দিই, একটা সময় পরে এর কিন্তু বেগটা ধীরে 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 কমতে থাকবে। কেন? কারণ পৃথিবী কিন্তু তার নিজের অভিকর্ষজ ত্বরণের জন্য তার দিকে টানছে, যে কারণে একটা সময় এটা উপরের দিকে যেতে যেতে এখানে এসে এর ভেলোসিটি শূন্য হয়ে যায়। এবার আমরা কি জানি? ভেলোসিটি শূন্য হয়ে গেছে, তাহলে কি এখানটাতে ত্বরণ শূন্য হয়ে গেছে? কখনোই না। ত্বরণ বা অ্যাক্সিলারেশন কিন্তু এখানে শূন্য হয়নি। কেন? আচ্ছা, প্রথমত অ্যাক্সিলারেশনের এটা ছোট হাতের হয়, যাই হোক, তো ত্বরণ কিন্তু শূন্য হয়নি।
এবার আমাদের কথা হচ্ছে ত্বরণ কেন শূন্য হয়নি, কারণ পৃথিবী এখনো কিন্তু তাকে তার জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষকে ত্বরণ দিয়ে নিজের দিকে টানছে। সেই জন্য বলা হয় যে কখনোই গতিবেগ যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জি এর মানে ত্বরণের মান শূন্য নাও হতে পারে। দেখো আমরা কি জানি, বেগ থেকেই তো এসছে ত্বরণ, কেননা অতিক্রান্ত যে আমাদের বেগ পরিবর্তনের যে হার, বেগ পরিবর্তনের হারটাকেই তো আমরা বলছি ত্বরণ। তাহলে বেগটাই যদি নিজে শূন্য হয়ে যায় তাহলে শূন্য বাই সময়, তাহলে তো শূন্য হয়ে যাওয়ার কথা, কিন্তু সব সময় কিন্তু শূন্য হয় না। এটা হচ্ছে তার উদাহরণ। আর পরীক্ষাতে প্রশ্ন কিন্তু এগুলোই আসে। পরীক্ষাতে তোমাদেরকে কিন্তু সবসময় এইভাবে কোনো কিছু ডিরাইভ করতে দেয় না যে কোনটা কিভাবে এলো, এভাবে কিন্তু ক্যালকুলেশন এরকম ভাবে করতে দেয় না। তোমাদেরকে কোশ্চেন করা হয় এই ধরনের ট্রিকি কোশ্চেন গুলো, যে আমরা তো জানি যে বেগ থেকেই সরণটা এসছে, তোমরা ভাববে বেগ থেকে সরণ এসছে, বেগ পরিবর্তনের হারটাকে আমরা বলছি কি ত্বরণ। তো তাহলে আমাদের বেগ যখন শূন্য হয়ে যাবে ত্বরণ কি শূন্য হবে? না, সব সময় কিন্তু হয় না। যেমন এটা হচ্ছে তার উদাহরণ, বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়ে দিলে একটা সময় সার্টেন টাইম পর এটা কিন্তু শূন্য হয়ে যায় এর ভেলোসিটিটা, কিন্তু তার অ্যাক্সিলারেশন তখনও থাকে। যে কারণে এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। তাহলে ত্বরণ আর মন্দন এই দুটো নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাও। হ্যাঁ, অবশ্যই তোমরা বলবে যে ম্যাথমেটিক্স গুলো কোথায়, আমরা প্র্যাকটিস টেস্ট নিয়ে আসবো, প্র্যাকটিস সিরিজ আমাদের আসবে, সেখানে আমরা কোশ্চেন সলভ করব, আর কোশ্চেন্স গুলো আমিও করে দেখাবো, তোমরাও করবে, নিজেরা প্র্যাকটিস করবে, তখন কিন্তু আমরা সমস্ত দেখো যখন স্কুলে ক্লাসগুলো হতো তখন কি প্রথম দিনেই তোমাদের টিচার ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশন করতে দিত? কখনোই না, আর এটা করা উচিত না। সবার প্রথম আমাদেরকে টপিকস গুলো বুঝতে হবে, টপিক গুলো বুঝবার পর মাথার মধ্যে রাখতে হবে, জিনিসটাকে আবার নিজেদের খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে, তারপরে ম্যাথমেটিক্স এর দিকে যেতে হবে। কেননা যতক্ষণ পর্যন্ত না থিওরি আমাদের ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু আমরা প্রবলেমের দিকে যদি যাই তাহলে আমরাই প্রবলেমের মধ্যে পড়বো। যাই হোক, এবার আমরা নেক্সট টপিকের দিকে আসছি। আচ্ছা, আমরা বোর্ডটা তো পরিষ্কার করে নিলাম, কিন্তু এখনো কিন্তু আমাদের এই টপিকটা শেষ হয়নি। এই যে ত্বরণ আর মন্দন এই যে জিনিসটা, এটা কিন্তু এখনো আমাদের শেষ হয়নি, কেননা এখনো পর্যন্ত আমরা এর ব্যাপারে পুরোপুরি কথা বলা শেষ করিনি। কেন? এই ত্বরণ আর মন্দন, দেখো প্রথমত ত্বরণ আর মন্দন দুটো কিন্তু একই জিনিস, শুধুমাত্র কি হয় এর মধ্যে পরিবর্তনটা কি হয়, এর মধ্যে পরিবর্তন শুধু এটাই হয় যে একটার বেগ বৃদ্ধি পেতে থাকে আর একটার বেগ কম হতে থাকে, আর তার যে হারটা সেটাকেই আমরা বলছি ত্বরণ বা মন্দন, বাড়লে ত্বরণ কমলে মন্দন। এবার এখন আমাদের কথা হচ্ছে আমরা একটা বস্তু নিয়ে নিলাম, সেক্ষেত্রে বস্তুটা একদম যে স্থির অবস্থায় আছে নাও থাকতে পারে, স্থির অবস্থায় নাও থাকতে পারে। যেমন মনে করলাম যে আমার এই বস্তুটা একটা গতি, বা আমি যে সাইকেলটা চালাচ্ছিলাম, যখন আমি বললাম যে আমরা ক্লাসের জন্য যাচ্ছিলাম সাইকেল নিয়ে, তো ক্লাসে যাওয়ার সময় আমাদের কি হলো, হঠাৎ করে মনে পড়লো যে আমাদের সময় হাতে খুব কম, আমাদের গতি বাড়াতে হবে আরো, তখন আমরা অ্যাক্সিলারেশন করলাম, অর্থাৎ গতিবেগ বৃদ্ধি আরো করছি, একক সময়ে আমরা গতিবেগটাকে আরো বাড়াচ্ছি, অর্থাৎ তার কিন্তু একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, তারপর যখন আমরা তারপরে দেখছি এটার গতিবেগটা বৃদ্ধি পেয়েছে, তখন এখানে আমরা কি দেখছি, আলটিমেট গতি কত হয়েছে, ভি ছিল ইউ, হয়ে গেছে বি, ভি। তাহলে আমরা এটাকে কিভাবে ডিনোট করতে পারি, যে আমাদের গতিবেগ বৃদ্ধি কতটা হয়েছে, তাহলে ভি মাইনাস ইউ, আর কতটা সময়, আমি ধরে নিলাম টি সময়ের মধ্যে এটা চেঞ্জটা এসছে, তাহলে এই চেঞ্জটাকে আমরা যদি টি দিয়ে ভাগ করি, এটাই কি আমাদের ত্বরণ নয়? এটা কি আমাদের ত্বরণ নয়? এটাই ত্বরণ। এবার বলবে যে আগে যেটা বলেছিলাম আর এখন যেটা বললাম দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমরা কি দেখছি যে এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে বসালাম যাতে আমাদের হিসেব করতে সুবিধা হয়। আর ঠিক আমরা যদি উল্টো কাজটা করি, আমরা যদি কি করি, এই বস্তুটাকে ইউ গতিবেগে ছিল, আমরা তাকে ব্রেক কষলাম, আমরা কি করলাম, সেটাকে স্লো করার চেষ্টা করলাম, তখনও গতিবেগ হলো ভি। ঠিক আছে, অর্থাৎ এখানে আগে যখন ত্বরণ ছিল তখন কি ছিল, ভিটা ইউ থেকে বড় ছিল। ঠিক আছে, এখন যখন মন্দন হচ্ছে তখন ইউটা ভি এর থেকে বড়, অর্থাৎ
আমাদের কি হচ্ছে, আগে ইনিশিয়াল গতি ত্বরণের সময় কম ছিল, তারপর ফাইনাল যে গতিবেগটা বা ভেলোসিটি সেটা কিন্তু বেশি হচ্ছিল। মন্দনের সময় ঠিক তার উল্টোটা হয়। মন্দনের সময় কি হয়, ইনিশিয়াল যে ভেলোসিটিটা সেটা বেশি থাকে, তারপর আলটিমেট ভেলোসিটি যেটা সেটা কম হয়। তো এটাকেও আমরা কিভাবে ডিনোট করতে পারি, এখানে আমরা কি করছি, তাহলে ইউ মাইনাস ভি বাই টি, কেননা বেগ তো আমাদের পরিবর্তনই হচ্ছে। তো দুটোর ক্ষেত্রে ত্বরণ আর মন্দনের জন্য সবসময় মনে রাখতে হবে এই দুটো ফর্মুলা। আর এই দুটো ফর্মুলা যদি মনে থাকে তাহলে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আমরা আমাদের আর বেশ কিছু ফর্মুলা আছে এই সংক্রান্ত, মোশন সংক্রান্ত চ্যাপ্টার থেকে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আর সেখানে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্সের ক্যালকুলেশনও আমরা প্র্যাকটিস করব, আর আমরা কি করব, সলভ করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি আজকে শুধুমাত্র থিওরিটা এই জন্য রাখলাম, কেননা এই থিওরিটা যদি বুঝতে কারোর অসুবিধে না হয়, তাহলে কিন্তু পরের দিনে আমরা যে বা কালকে আমরা যে ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো করব সেগুলো করতে অসুবিধা হবে না। আর অনেক সময় আমি পারি আজকেই হয়তো ভিডিওটা আরো একটু লেন্দি করে আজকেই কিছু ম্যাথমেটিক্স করে দেওয়ার, কিন্তু তাতে আমার মনে হয় না তোমাদের খুব বেশি কিছু উপকার হবে। কিন্তু আজকে যদি আমরা থিওরিটা পড়ে নিই, কালকে আমরা যদি ম্যাথমেটিক্স গুলো প্র্যাকটিস করি, কারণ আমাদের পরীক্ষা কিন্তু এখনো হাতে সময় রয়েছে। আর এখনো তোমরা যারা এএলপির ফর্ম ফিল আপ করছো বা গ্রুপ ডি যারা এখনো টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করছো, তাদের জন্য তো বলবো এখনো যথেষ্ট সময় আছে, আমরা ধীরে ধীরে এইভাবে করতে পারবো। আর তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, রিজনিং এর ক্লাসটা আসছে। রিজনিং এরও ফার্স্ট অ্যানালজি চ্যাপ্টারটা হয়েছিল, তারপরের চ্যাপ্টারটা আমি এখনই নিয়ে আসছি। এর পরের ক্লাসে ওটা আমরা আনবো। অর্থাৎ এখন থেকে প্রায় দিনে দুটো করে ক্লাস আসবে, হয়তো একটা সকালে একটা সন্ধে। ফিজিক্স আর রিজনিং দুটো প্যারালালি চলবে। ফিজিক্স আর রিজনিং এই দুটো চ্যাপ্টার শেষ হওয়ার পর তারপর আমরা বায়োলজির দিকে যাব, আর ম্যাথমেটিক্স গুলো তারপরে আমরা করব। তো যাই হোক, এটাই ছিল আজকের আমাদের চ্যাপ্টার। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। প্রিপারেশনের জন্য যথেষ্ট, তোমাদের যতটা সম্ভব সময় তোমরা দিতে পারো প্রিপারেশনের জন্য ততটা করে দেওয়ার চেষ্টা করো। আর বলছি না যে আমাদের চ্যানেলটাই তোমরা ফলো করো, যে চ্যানেল থেকে যেখান থেকে তোমরা পড়াশোনার টপিক রিলেটেড জিনিসগুলো পাবে সেগুলো তোমরা নিয়ে পড়াশোনা শুরু করে দাও আর সুন্দরভাবে পড়াশোনা করো। তো যাই হোক, শরীরটা আমার একটু খারাপ ছিল, যে কারণে 2-3 দিন ক্লাস নিতে পারিনি, আমার গলাটা এখনো ভাঙছে। যাই হোক, আমি এসিটা অফ করেই রেখেছি। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।